আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ধানমন্ডির ৩২ নম্বরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। খুলনায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ বাড়ি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ হলের নাম পরিবর্তন। মহানগর সরকার গঠন সহ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের কমিশনের এক গুচ্ছ প্রস্তাব। দেশ এগিয়ে যাবে আশা প্রধান উপদেষ্টার। এবং ভারতে পালানো স্বৈরাচারের বিচারে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান। সংস্কারের নামে কালক্ষেপণের ষড়যন্ত্র থাকতে পারে মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারতে পালিয়ে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে বুধবার রাত 9:30টার দিকে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের কিছু অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উত্তেজিত ছাত্র জনতা। এ সময় ব্যাপক ভাঙচুর চালিয়ে বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেয় তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা বুধবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভাষণের মাধ্যমে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালান এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচি দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। রাত ৯টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও ৮টা থেকে মিছিল নিয়ে আসতে থাকে ছাত্র জনতা। এক পর্যায়ে ছাত্র জনতা পুরো বঙ্গবন্ধু ভবনের দখল নিয়ে নেয়। ব্যাপক ভাঙচুর চালিয়ে বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে উল্লাস প্রকাশ করে তারা। আসলে আগুন না, এটা হচ্ছে মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল, কষ্ট ছিল, তার একটা সুপ্ত বহিঃপ্রকাশ, একটা সংক্ষিপ্ত বহিঃপ্রকাশ ঘটেছে আজকে। খুনি হাসিনা ওপারে বসে বসে মানুষকে যেভাবে উস্কানি দিচ্ছে, আমাদের মধ্যে যে একটা জাতীয় ঐক্য আছে, এটা আজকের ঘটনার মাধ্যমে আবার প্রমাণিত হলো। আনা হয় ক্রেন ও এক্সকাভেটর, তা দিয়ে ভাঙা হয় দোতলা ও 3তলা ভবন। ভিতরের অবস্থা, আমাদের ভাই ব্রাদার সবাই আছে, সবাই ভাঙচুর করতেছে। মানুষ কত উৎফুল্ল মুজিবের বাড়ি ভেঙে দেওয়ার ক্ষেত্রে, ওই স্বৈরাচারের রাস্তা ভেঙে দেওয়ার ক্ষেত্রে। মধ্যরাতের খানিক পর ধানমন্ডি সুধা সদনেও আগুন জ্বলতে দেখা যায়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এদিকে ঢাকায় ধানমন্ডিতে হামলার পরপরই খুলনার শেখ বাড়ি নামে পরিচিত শেখ আবু নাসেরের 3তলা ভবন বুলডোজার নিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত 9:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচির পর নগরীর শেরে বাংলা রোডের ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। ছাত্র জনতার ঘোষণা অনুযায়ী রাত 8:40 জনতা শেরে বাংলা রোডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাইদের শেখ বাড়ির সামনে অবস্থান নেয়। ছাত্র জনতা পুরো বিল্ডিংটির অবকাঠামোই ভেঙে ফেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 5 আগস্ট এই শেখ বাড়ি ভাঙচুর করে আগুন দেয়া হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভাঙচুর ও বিক্ষোভ হয়েছে। বেশ কয়েকটি হলের নাম পরিবর্তন করেছে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় 24 হল, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ফাতেমা আল ফিহরিয়া হল, কামারুজ্জামান হলের নাম পরিবর্তন করে শহীদ আলী রায়হান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখা হয়। এছাড়াও ক্যাম্পাসে অবস্থিত শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে কোটা সংস্কার আন্দোলনের কনিষ্ঠ শহীদ রিয়া গোপের নামে নামকরণ করা হয়। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা, নিয়োগে পৃথক কমিশন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন সহ আরো নানা সুপারিশ ও প্রস্তাব আছে বিচার বিভাগ সংস্কার কমিশনে। জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে বিভাগ ও অধিদপ্তর কমানো, জেলা প্রশাসক পদের নাম পরিবর্তন, দিল্লির আদলে মহানগর সরকার গঠন সহ আরো নানা প্রস্তাব এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে দেশ এগিয়ে যাবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট।
আমি সরকার গঠিত 6টি কমিশনের মধ্যে 4টির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আগেই জমা দেয়া হয়েছিল। এবার জমা দেয়া হলো বাকি থাকা জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের দুর্ভোগের যে অভিজ্ঞতা আছে, এসব সুপারিশ বাস্তবায়ন করা গেলে মানুষ সত্যিকার অর্থেই মুক্তি পাবে। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে অভিজ্ঞতা, নত জানু হওয়ার অভিজ্ঞতা, এখানে যে আশার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। এটা আমার সঙ্গে কথাবার্তা, আমাকে যে হেয় প্রতিপন্ন করে প্রতিদিন, এটার থেকে আমাকে মুক্তি দেবে, এটার আশার কথাটা আপনারা বলেছেন। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। বেলা 2টার দিকে যমুনায় সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে কি আছে তা তুলে ধরেন। জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা 352 পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট। লিগ্যাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। এই মুহূর্তে আমাদের 43টা মন্ত্রণালয় এবং 61টা অধিদপ্তর আছে সরকারি পর্যায়ে, এবং এটাকে কমিয়ে 25 এবং 44 করার সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেস উইং জানিয়েছে, সংস্কার কমিশনের এই প্রতিবেদন, প্রস্তাবনা এবং সুপারিশ রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ সবার কাছে তুলে ধরা হবে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে সব প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে বিচারের আওতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার করে সময় দীর্ঘ করা কোনো ষড়যন্ত্র কিনা তাও দেখতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। ফেনীতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। আর্থিক অনুদান দেওয়া হয়েছে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে। আমি সরকারের কাছে আমার বাবার হত্যার বিচার চাই। ফেনীতে এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী, গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দল, আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি এই হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা।
যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। শহীদদের আত্মার শান্তির জন্য সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা আজকে হাত তুলে সকলে এই শপথ গ্রহণ করি, আমাদের সকল শহীদদের, স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেয়ালে ঘেরা অবরুদ্ধ নগরেও বাড়ির পরিবেশকে সুন্দর ও মনোরম রাখার ক্ষেত্রে সহায়কের ভূমিকা রাখছে ছাদ কৃষি। কৃষি অন্তপ্রাণ দু একজনের উদ্যোক্তার হাত ধরে ছাদ কৃষির পাশাপাশি চলছে আঙিনা, বারান্দা এবং বাসার ভেতরেও সবুজের চর্চা। নগর জীবনেও এমনই এক ফসলি বেষ্টনী গড়েছেন হবিগঞ্জের মনির হোসেন ও তার পরিবার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। হবিগঞ্জ শহরের ইতনাবাদ আবাসন এলাকা। এখানে মনির হোসেনের এই বাড়িটি শহরের অন্য সব বাড়ি থেকে একেবারে আলাদা। ভবনের উপরে ছাদ এবং সুবিশাল আঙিনার সবখানি ফল ফসলের সন্নিবেশ। নগর সভ্যতার মাঝেও উদ্যোক্তা গ্রামীণ আবহাওয়া ধরে রাখতে এবং বিশুদ্ধ খাদ্যের অন্বেষণে গড়েছেন এই সবুজের আয়োজন। আমার খাদ্যের যোগানের ব্যবস্থা করতে হবে। প্রথম একটা ফল গাছ লাগানোর জায়গা থাকলে আমি একটা ফল গাছই লাগান। গাছের প্রতি মমত্ববোধ থাকলে আমার মনে হয় শরীর মন দুইটাই ভালো থাকে এবং এটা অন্য ধরনের নেশা। এটা বাড়ির আঙিনা বা পেছনটা সাধারণত শহর অঞ্চলে এরকম দেখা যায়। আমি যদি টিন শেড করে ভাড়া দিতাম শ্রমজীবী মানুষদের বা ছোট ফ্যামিলিদের, অনেক টাকা পেতাম। ঘরের ভেতর এবং বারান্দাতেও দেখা মিলল নানা রকম শৌখিন গাছ। দেশ বিদেশের এসব অর্নামেন্টাল উদ্ভিদের সংগ্রাহক মনির হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার জলি। এগুলোকে অ্যাগলোনিমা বলে, মূলত থাইল্যান্ড থেকে মোটামুটি ইমপ্রুভ হয়। আর আমরা দেশীয় সেলার থেকে নেওয়া হয়। আচ্ছা, ওয়াও, এই বারান্দায় তো আপনার সাকুলেন্ট ভর্তি এখানে। ওয়াও, প্রচুর পরিমাণে। এটার নাম হচ্ছে পার্পল ডিলাইট, এটা ফায়ার ট্রাম, এটার নাম হচ্ছে মারপিন। কৃষি অনুরাগী এই পরিবারের দাবি, ছাদ কৃষিকে টেকসই করতে দরকার সঠিক তথ্য এবং পরামর্শ পাওয়ার নিশ্চয়তা। সরকারি যে দপ্তরগুলো আছে সার্ভে করে কার কতটুকু ছাদ আছে, কার কোথায় কি হবে, কি করা উচিত, এই পরামর্শ দেওয়া উচিত অন্তত। বাড়ির ছাদ, আঙিনা আর অন্দরমহল, এই তিন স্তরেই নানান গাছগাছালির সমারোহ জানান দিচ্ছে এই গাছপ্রেমী দম্পতির গাছের প্রতি ভালোবাসার কথা। এই উদ্যোক্তা দ্বয় মনে করছেন যে আঙিনা কিংবা ছাদ কৃষিকে কিংবা নগর কৃষিকে সম্প্রসারণ করার জন্য সরকারের অনেক কাজ করার আছে। হবিগঞ্জের ইনাতাবাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষার প্রতি বিদেশিদের আগ্রহ বাড়ছে। যেসব বিদেশি বাংলা ভাষা শিখছেন তাদের বড় অংশ মূলত কাজের সূত্রে এদেশে এসেছেন। উচ্চশিক্ষা নিতে আসা বিদেশি শিক্ষার্থীরাও বাংলা ভাষা শিখে নিচ্ছেন। ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে আরো গভীরভাবে জানার সুযোগ পাচ্ছেন তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। এভাবেই ধীরে ধীরে নতুন একটি ভাষার সঙ্গে পরিচয় ঘটছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের। ধাপে ধাপে তারা শিখে নিচ্ছেন বাংলা ভাষায় যোগাযোগের পাঠ। ভারতের প্রবীণ শ্যামবাবু ঢাকায় এসেছেন বাংলা শিখতে, আর ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশের প্রতি মুগ্ধতা তৈরির কথা জানালেন চীনের শেনশেন। যাত্রা এবং নাটক পছন্দ করি, কিন্তু আমি দেখি আমি বুঝতে পারি না, এই জন্য আমি শিখতে চাই। কঠিন আছে কিন্তু মজা। রাস্তায় আমি অনেক শুনেছি, মেঝে মেঝে আমি হাসি কিভাবে বাংলাদেশ মানুষ বাংলা কথা বলে। বাংলাদেশ বহুত সুন্দর দেশ, ছোট দেশ কিন্তু সুন্দর দেশ। বাংলা শিখা ভালোবাসি, এই কারণে
আমি ঢাকায় এসেছি। বাংলাদেশ মানুষদের ভালোবাসতেন। বাংলাদেশে বিদেশিদের বাংলা শেখানোর প্রধান প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট। ভিন্ন ভিন্ন প্রয়োজন বাংলা ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করছে, বলছেন বাংলা ভাষার এই প্রশিক্ষক। অনুবাদক হতে চায়, বিভিন্ন ভাষায় ট্রান্সলেশনের কাজ করে, আবার অনেকে দূতাবাসে চাকরির জন্য বাংলা ভাষা শেখে এবং বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে চায়, হয়তো ব্যবসার কাজে ইনভেস্ট করতে চায়, তারাও বাংলা শিখছে। সব মিলিয়ে একটা বিভিন্ন রকম একটা বিচিত্র মাত্রিক স্টুডেন্টদেরকে আমরা পাই। মনে হয় যে আমার সামনে একটা বিশ্ব বসে আছে, এক এক দেশের মানুষ, এক এক সংস্কৃতি, এক এক মানসিক অবস্থান নিয়ে আমার সামনে বসে থাকে। সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যত এগিয়ে যাবে, বাংলা ভাষার প্রতি বিদেশিদের আগ্রহ তত বাড়বে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। ফিরে এলাম বিরতির পর। তীব্র শীতে কাঁপছে কানাডার ক্যালগারি ও আলবার্টার আশেপাশের শহর। প্রচণ্ড ঠান্ডা আর তুষারপাতে মঙ্গলবার একদিনে ১৩৫টি দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। ৪ দিনে ৪০০রও বেশি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কানাডা থেকে হাসান রাজীব বুলবুলের রিপোর্ট। কানাডার ক্যালগারি ও আলবার্টার আশেপাশের শহরে এখন প্রচণ্ড ঠান্ডা। তাপমাত্রা -33 থেকে -43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় বিলম্বিত হচ্ছে বিমানের নির্ধারিত ফ্লাইট। বরফের আস্তরণে ছেয়ে গেছে সড়ক। গত 4 দিনে ক্যালগারি সিটি ও এর আশেপাশের এলাকায় ৪০০রও বেশি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তুষারের কারণে ক্যালগারির গণপরিবহন বাস চলাচলে ব্যাঘাত ঘটছে। জনগণকে সতর্কতার মাধ্যমে চলাচলের নির্দেশ দিচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সপ্তাহের শেষ দিন পর্যন্ত তীব্র ঠান্ডা থাকবে বলছে দেশটির আবহাওয়া বিভাগ। কানাডার ক্যালগারি থেকে হাসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ শস্য সরিষা। অর্থনৈতিক বিচারেও এই ফসলের বেশ কদর রয়েছে, তাই কিশোরগঞ্জে দিন দিন এর আবাদ বাড়ছে। সরিষার ভালো ফলনে কৃষাণীর মুখে এখন তৃপ্তির হাসি। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোজ্য তেলের ক্রমবর্ধমান চাহিদার কারণে বাজারে সরিষার ভালো মূল্য রয়েছে। প্রতি বছর কার্তিক মাসের শেষের দিকে সরিষার চাষ হয়। বোরো মৌসুমের মাঝামাঝিতে তেল জাতীয় রবি ফসল সরিষা আবাদ হয় বলে কিশোরগঞ্জে একে ফাউ ফসলও বলে চাষিরা। বোরো ধান আবাদের আগে আমরা যথেষ্ট পরিমাণ সময় পাওয়া যায়। এই সময়ের ভিতরে আমরা যদি সরিষা করি, আমরা সরিষা বীজ দিয়ে তেল হয়, কষ্ট কমে আবার ভালো শস্য হয়েছে, লাভ হয়। 4-5 হাজার টাকার মতো খরচ হয়েছে, তবে খরচ তো উঠবই। পুরো দিয়ে বড়া খায়, শাক খায়, লাকড়ি হয়। নামমাত্র খরচে চাষ করে ভালো দাম পাওয়ায় কৃষক সরিষা আবাদের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছর ফলন একটু ভালো হবে, কারণ এবছর প্রকৃতি এবং আবহাওয়া পুরোপুরি সরিষা উৎপাদনের পক্ষে। এই 12,500 হেক্টর সরিষার মধ্যে 1400 হেক্টর জমিতে আবাদের জন্য আমরা সরাসরি প্রণোদনার মাধ্যমে বীজ সহায়তা প্রদান করেছি। এবছর জেলায় চাষ হওয়া সরিষা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 20,500 মেট্রিক টন। তবে বাম্পার ফলনে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আবহমান বাংলার প্রাণ প্রকৃতি আর ঋতু বৈচিত্র্যের সাথে মিশে রয়েছে ঐতিহ্যের পিঠাপুলি। আর পিঠা ছাড়া ভোজন রসিক বাঙালির শীত যেন পরিপূর্ণই হয় না। নরসিংদীর বিভিন্ন মোড়ে মোড়ে চলছে পিঠা তৈরি ও ভোজন রসিকদের ভিড়। শুধু ভাপা পিঠা বিক্রি করেই লাখপতি নরসিংদীর মালিক মিয়া। স্বাদ ও গুণে মানে ভালো হওয়ায় পিঠা খেতে দূর দূরান্তের মানুষ ভিড় করছেন তার দোকানে। নরসিংদী প্রতিনিধি সুমন রায়ের রিপোর্ট। একটা সময় শীত মানেই ছিল গ্রাম কিংবা শহরে সব জায়গাতেই
মম করে ওঠা পিঠার স্বাদ আর ঘ্রাণ। শহর কিংবা গ্রামে সবখানেই যেন চলত পিঠা উৎসব। আর তাই ভোজন রসিকদের কথা চিন্তা করেই ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে দীর্ঘ 12 বছর ধরে নানা স্বাদে আর ভিন্ন আঙ্গিকে তৈরি ভাপা পিঠা বিক্রি করছেন মালেক। মালাই, কিশমিশ, খেজুর, কাজু বাদাম, মুরব্বা সহ প্রায় 16টি উপাদান দিয়ে 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের ভাপা পিঠা পাওয়া যায় মালিক মিয়ার দোকানে। খুবই মজা পিঠা এখানে বানানো হয়। একবার যদি কেউ খায় তাহলে মনে হবে এরকম ভাবে খাওয়া হবে। এখানকার পিঠা অনেক ভালো এবং সুস্বাদু হয়, অনেকেই বলে। তো আজকে আমি নিজে খেলাম, অনেক ভালো লাগছে। মালিক মামার পিঠা শীতের সময় পিঠা পাওয়া যায়, খুব ভালো সুখাদ্য। অনন্য মান আর বিশেষত্বের কারণে পিঠা খেতে আশপাশের জেলা থেকেও আসেন ভোজন রসিকরা। এই পিঠাগুলো অনেক মজা, এটার জন্য আমিও ট্রাই করতে এসেছি। প্রতিবারই আসলে এটা স্বাদটা আমি উপভোগ করি। খাইতে আসছি যে না গিয়ে খাবো, খেয়ে আবার এগিয়ে যাবো। শুধুমাত্র ভাপা পিঠা বিক্রি করেই মাসে আয় করছেন 9 থেকে 10 লাখ টাকা। সিলেট থেকে লোক করতে আমার দেশে আসছে গাড়ি নিয়ে পিঠা খাইতে। 500 টাকার পিঠা খাওয়ার জন্য 8,000-9,000 টাকার গাড়ি বানাতে আসছে। আমি 10 বছর আগে চেয়ে ভালো করে বানাইছি, এখনো এরকম ভালো করে বানাই। বিশ্বাস নাই খাবে। আপনি আমার পিঠার টাকা থাকলে খাইতে পারবেন, না থাকলে খাইতে পারবেন, কারণ আমি মাসেরই খাওয়াই। মালিক মিয়া শুধু পিঠা বিক্রি নয়, লাভের 2/3 অর্থ দান করছেন মানবতার সেবায়। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ধানমন্ডির 32 নম্বরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। খুলনায় গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ বাড়ি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3 হলের নাম পরিবর্তন। মহানগর সরকার গঠন সহ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের কমিশনের একগুচ্ছ প্রস্তাব। দেশ এগিয়ে যাবে আশা প্রধান উপদেষ্টার। এবং ভারতে পালানো স্বৈরাচারের বিচারে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান। সংস্কারের নামে কালক্ষেপণের ষড়যন্ত্র থাকতে পারে মন্তব্য। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।